সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায় থেকে আজকে আমার 3 নাম্বার ক্লাস। আর মোট পদার্থবিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর জন্য আজকে 17 নাম্বার ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা এসো মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, গতদিন আমি তোমাদেরকে থার্মোমিটার অর্থাৎ তাপমাত্রা পরিমাপের যে স্কেল আছে, সেই স্কেলের তিনটা স্কেলের যে রাশি, তিনটা স্কেলের তাপমাত্রা পরিমাপের রাশির মধ্যে কি সম্পর্ক আছে তা নির্ণয় করার যে সূত্রটা, সেটা বের করা দেখিয়েছিলাম। সেই সূত্রটা আর গাণিতিক প্রয়োগ আমি একটু তোমাদের আলোচনা করেছিলাম। আজকে দেখো, ওই যে সূত্রটা আমরা পেয়েছিলাম, মনে আছে তোমাদের সূত্রটা কি ছিল বলো তো? হ্যাঁ, সূত্রটা ছিল এইরকম যে সেলসিয়াস স্কেলের সেলসিয়াস ডিভাইডেড বাই 5, C ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9 equal to K minus 273 divided by 5, তাই তো? এই রিলেশনটা কিন্তু আমি গতদিন তোমাদের শিখিয়েছিলাম যে এটা কিভাবে আসলো। এখন এই রিলেশনটা দিয়ে তোমাদের কতগুলো গাণিতিক সমস্যা আছে যেগুলো প্রায়শই তোমাদের পরীক্ষাতে আসে। সেই ধরনের গাণিতিক সমস্যাগুলো তোমরা কিভাবে সমাধান করবে, সেই রকম দুইটা গাণিতিক সমস্যা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো, যখন এখানে আমি তোমাদের জন্য একটা অঙ্ক লিখে এনেছি, একটু খেয়াল করো যে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? এটা কিন্তু একটা MCQ প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু অনেক আসে যে একজন সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত। অর্থাৎ আমি এখন একটা সুস্থ মানুষ, তাই না? আমার স্বাভাবিক তাপমাত্রা কত? এটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা কিন্তু সবারই জানা উচিত। তাহলে এই যে আমার স্বাভাবিক তাপমাত্রা, এটা কিসের এককে দেওয়া আছে শিক্ষার্থী? ফারেনহাইটে, তাই না? এখন সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রার মানটা কত হবে? আমরা কিন্তু সচরাচর ফারেনহাইটই জানি আমাদের স্বাভাবিক তাপমাত্রা এত ডিগ্রি ফারেনহাইট, তাই না? কারণ আমরা যে জ্বর মাপি যে থার্মোমিটার দিয়ে, সেটা কিন্তু হলো ফারেনহাইট স্কেল। এই কারণে কিন্তু আমরা ওইটাই মুখস্থ, কিন্তু সেলসিয়াস স্কেলে আমাদের স্বাভাবিক তাপমাত্রা কত সেটা কিন্তু আমরা কখনো মেপেও দেখিনি, হয়তো বা আমরা জানিও না। তাহলে সেই সুস্থ মানুষের দেহের তাপমাত্রা যদি হয় 98.4, যেটা কিনা ফারেনহাইট এককে আছে, সেটা সেলসিয়াসে কত হবে সেটা বের করার জন্য আমাকে কিভাবে অঙ্কটা করতে হবে দেখো একটু। যেহেতু এখানে সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক, এই জন্য আমি এই তিনটা রিলেশনের মধ্যে শুধুমাত্র সেলসিয়াস এবং ফারেনহাইটকে রাখবো, কারণ এটার কিন্তু আমার কোনো এখন প্রয়োজন পড়ছে না, কারণ সেলসিয়াসের সাথে ফারেনহাইটের সম্পর্ক এখানে দেখাতে হবে এবং দুইটার সম্পর্ক থেকে আমি একটার মান বের করব। কিন্তু এটার যেহেতু প্রয়োজন পড়ছে না, এজন্য আমি কিন্তু এবার এটাকে আর ব্যবহার করব না। কিন্তু এই রিলেশনটা কিন্তু আমাদের জানতে হবে এই তিনটারই। এখন দেখো, আমরা জানি কি C/5 ইকুয়াল টু F মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এটা কিন্তু আমরা গতদিন জেনে ফেলেছি, তাই না শিক্ষার্থী? আচ্ছা, এখন এখানে দেওয়া আছে কি তুমি দেখো তো? দেওয়া আছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা F সমান 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে এটা কত হবে? C ইকুয়াল টু হোয়াট? C সমান কত হবে? এখন C কত হবে এটা বের করার জন্য আমাকে কি করতে হবে? C কে আমি রেখে দিব, C এর মতোই থাকবে, কিন্তু F এর জায়গায় আমি F এর মানটা বসিয়ে দিব। তাহলে দেখো, C ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু F এর জায়গায় আমি কি বসালাম?
এই যে 98.4 এটা বসিয়ে দিলাম, -32 আছে, 32 থাকলো, ডিভাইডেড বাই 9 আছে, সেটাও থাকলো। এখন তুমি যদি পুরাটা ক্যালকুলেশন করো তাহলে তুমি C সমান সমান পাচ্ছ 36.89 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক মানুষের শরীরের তাপমাত্রা, স্বাভাবিক অবস্থায় একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেটা আসলে 36.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তুমি এখন জানলে যে আমাদের স্বাভাবিক বা সুস্থ শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। তুমি কিন্তু এখন বলতে পারবে 36.89 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতে পারলে যে একজন সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, 36.89 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে তোমাকে কিন্তু অনেক যে কোনো কিছু বলতে পারে যে কেলভিন স্কেলে এত তাপমাত্রা, সেলসিয়াস স্কেলে কত, ফারেনহাইট স্কেলে এত তাপমাত্রা, কেলভিন স্কেলে কত। আশা করি তুমি পারবে, কিভাবে করতে হবে তুমি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো শিক্ষার্থী। এরপর দেখো আরেকটা প্রশ্ন আমি এনেছি, সেটা হচ্ছে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট স্কেল সমান। কোন তাপমাত্রা, একটা তাপমাত্রা আছে সেটা সেলসিয়াস স্কেলেও যা ফারেনহাইট স্কেলেও তাই মান প্রদর্শন করবে, সেটা কত সেটা বের করার ক্ষেত্রে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা ক্লাস 7-এ করেছো, আমি কিন্তু নিজেও করিয়েছি তোমাদের। তাহলে দেখো এটা কিরকম হবে, এই অঙ্কটা কিভাবে করব। এটা বলেছে কেলভিন এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক, তাই না? তার মানে কেলভিন এবং ফারেনহাইট আমাকে কিন্তু এই দুইটা রিলেশন রাখতে হচ্ছে, তাই না শিক্ষার্থী? এটা কিন্তু আমার আর প্রয়োজন পড়ছে না, কারণ এখানে সেলসিয়াসের কোনো কথা নেই, এখানে বলেছে ফারেনহাইট এবং কেলভিন। এই কারণে আমি এতটুকু রিলেশন ব্যবহার করব, এটা ব্যবহার করার আমার প্রয়োজন পড়ছে না। এখন দেখো আমরা জানি কি F-32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু K-273 ডিভাইডেড বাই 5, এটা আমরা জানি। এখন যেহেতু F সমান সমান K, অর্থাৎ ফারেনহাইট সমান সমান কেলভিন বলে দিয়েছে, ফারেনহাইট সমান সমান কি কেলভিন, তাহলে আমি যে কোনো, তুমি কিন্তু আমি এখানে K সমান সমান F ধরেছি, তুমি F সমান সমান K ধরতে পারো, যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমি F এর জায়গায় K বসিয়ে দিলাম, এখানে K তো Kই আছে, তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 574.59 ডিগ্রি। তাহলে বুঝতে পারলে যে কোন তাপমাত্রায় কেলভিন এবং ফারেনহাইট সমান, এটা কিন্তু তোমার মুখস্থও করতে হবে শিক্ষার্থী। এই যে এটা যেমন মুখস্থ করতে হবে, এটা যেমন মুখস্থ করতে হবে, এটাও তেমন মুখস্থ করতে হবে। কিসের জন্য বলো তো? এমসিকিউ এর জন্য, যে এত ডিগ্রি কেলভিন সমান সমান, কেলভিনের ক্ষেত্রে এত ডিগ্রি তাপমাত্রার ক্ষেত্রে কেলভিন এবং ফারেনহাইট উভয় স্কেলের মান সমান। তারপর আরেকটা আসতে পারে যে সেলসিয়াস এবং ফারেনহাইটে কোন স্কেলের মান সমান, তখন কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রেও কিন্তু এই রিলেশনটা আছে। তখন আমরা এতটুকু রেখে দিব যে সেলসিয়াস এবং ফারেনহাইট, একইভাবে তুমি C সমান সমান F বসিয়ে দাও, তখন কিন্তু তোমার আসবে মান -40 ডিগ্রি। তাহলে ওই যে -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান, ওইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তোমাকে অঙ্ক হিসেবেও তোমাদের আসতে পারে। আশা করি বুঝতে পারলে অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব সহজ, ছোট্ট অঙ্ক, কিন্তু খুব ভালো অনেক সময় এসে থাকে। তাহলে বুঝতে পারলে এই অঙ্কটা কিভাবে করতে হবে। এটা ছিল গত দিনের রিলেটেড প্রশ্ন। এখন আজকের যে নতুন টপিক, দেখো আজকের টপিক হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। আমরা কিন্তু একটা ধাপ পেরিয়ে গেলাম, আমরা যে তাপের রিলেশন, তাপ কি, তাপমাত্রা কি, এই ধরনের যে পড়াগুলো পড়ছিলাম এই 2 দিন, সেটা থেকে বের হয়ে তাপের ফলে কি হচ্ছে, তাপ প্রয়োগের ফলে কি হচ্ছে, আমরা কিন্তু সেই ধাপে চলে আসলাম। দেখো তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের কি হয় বলো তো? যে কোনো কিছুরই কিন্তু প্রসারণ ঘটে। কেন প্রসারণ ঘটে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য, যে তাপ প্রয়োগে কঠিন পদার্থ কেন প্রসারিত হয়, তার কারণ কি? এই যে তার কারণ হচ্ছে, এটা আমি লিখে এনেছি তোমাদের জন্য, যে তাপ প্রয়োগে কেন কঠিন পদার্থ প্রসারিত হয়। একটু খেয়াল করো শিক্ষার্থী, তাপমাত্রা বৃদ্ধির ফলে সকল পদার্থই প্রসারিত হয়।
যখন কোনো বস্তু, এখানে বস্তু হবে সরি, যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, যখন কোনো বস্তু উত্তপ্ত হয় তখন বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি তথা গতিশক্তি বৃদ্ধি পায়। কঠিন পদার্থের বেলায় আন্তঃআণবিক বলের বিপরীতে অণুগুলো আরও বর্ধিত শক্তিতে স্পন্দিত হতে থাকে, ফলে সাম্যাবস্থা থেকে অণুগুলোর সরণ বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধির ফলে কঠিন বস্তুর মধ্যে অণুগুলো যখন কাঁপতে থাকে তখন একই শক্তি নিয়ে ভিতর দিকে যতটুকু সরে আসতে পারে বাইরের দিকে তার চেয়ে বেশি সরে যেতে পারে। এর ফলে প্রত্যেক গড় সাম্যাবস্থান বাইরের দিকে সরে যায় এবং বস্তুটি প্রসারণ লাভ করে। কি হলো, মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের? মনে হচ্ছে হায় হায় মিস এগুলো কি বলছে, কিছুই তো বুঝলাম না, তাই না? দেখো আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে যখন আমরা কি জানি বলতো, যে প্রত্যেকটা পদার্থই কি দ্বারা গঠিত বলতো? প্রত্যেকটা পদার্থ অণু এবং পরমাণু দ্বারা গঠিত, এটা কিন্তু আমরা জানি, তাই না শিক্ষার্থী? এখন কঠিন পদার্থের মধ্যে অণুগুলো কেমন থাকে বলতো? খুব কাছাকাছি ঘন সন্নিবেশিত থাকে, কাছাকাছি অবস্থান করে। অণুগুলোর মধ্যে বন্ধন শক্তি কি থাকে বলতো? অনেক দৃঢ় থাকে, অনেক দৃঢ় থাকে। আন্তঃআণবিক বল অনেক বেশি থাকে কঠিন পদার্থের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে একটু কম, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আরও কম। এই যে আমি অণুগুলো আঁকলাম, এখন দেখো তো এই যে এটা যদি কঠিন পদার্থ হয় তার মধ্যে অণুগুলো কিভাবে আছে? একদম খুব কাছাকাছি অবস্থিত, তাই না? খুব ঘন সন্নিবেশিত, একজনের সাথে আরেকজন লেগে লেগে আছে। এখন যদি তুমি এখান থেকে তাপ প্রদান করো, ধরো এখানে একটা মোমবাতি আছে, তুমি এটা দিয়ে কঠিন পদার্থকে তাপ দিচ্ছ, এখন কি হবে দেখো তো? এই তাপের ফলে কঠিন পদার্থের অণুগুলো কি হবে? গতিশীল হবে এবং এদের মধ্যে তাপশক্তির ফলে অণুগুলো কম্পিত হবে, তাই না? এগুলো একটা একটা কাঁপা শুরু হবে। এই যে কাঁপতে থাকবে এবং এদের মধ্যে গতির সঞ্চার হবে, গতির শক্তি লাভ করবে, অর্থাৎ এগুলো নড়াচড়া শুরু করবে। এই যে অণুগুলোর মধ্যে তাপ শক্তির ফলে এদের মধ্যে গতিশক্তির মাত্রা বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়ার কারণে কি হলো? এদের মধ্যে যেহেতু একটা আন্তঃআণবিক শক্তি আছে না, এই যে কাছাকাছি অবস্থান করছে অণুগুলো, এই কারণে কিন্তু এদের মধ্যে একটা আন্তঃআণবিক বন্ধন শক্তি আছে। এই যে বন্ধন শক্তিটা, এটা কি হয়? কঠিন পদার্থের এই তাপ শক্তির ফলে এটার আরো বেড়ে যায়, বন্ধন শক্তিটার কি হয়? আরো বর্ধিত। এই আন্তঃআণবিক বলের কারণে এদের কাঁপার পরিমাণটা আরো বেড়ে যায়, অর্থাৎ এরা আরো বেশি শক্তি, আরো স্পন্দিত হয় আরো বেশি কঠিন পদার্থের অণুগুলো তাপ প্রয়োগের ফলে। এই যে কারণটা, এই যে তাপ প্রয়োগের ফলে এগুলো কম্পিত হচ্ছে, কম্পিত হয়ে গতির সঞ্চার হচ্ছে এদের মধ্যে। এই গতির কারণে এরা কি হচ্ছে? গতিশীল হওয়ার কারণে একটা অণুর কথা যদি আমি চিন্তা করি, এই পদার্থের মধ্যে আছে, এটা ধর দেয়ালের সাথে আছে পাত্রের, এটা ভিতরের দিকে যতটুকু না যায়, এর গতিটা ভিতরের দিকে যতটুকু না এগোয় তার চাইতে বেশি যায় কোন দিকে? বাইরের দিকে। বুঝতে পেরেছো? এই অণুগুলোর কম্পনটা ভিতরের দিকে যতটা না সরে তার চাইতে বাইরের দিকে সরে বেশি। এই কারণেই মেইনলি কিন্তু পদার্থেরটার প্রসারণ ঘটে। এই কারণে যেহেতু এই দিকে বেশি সরে যায়, এই কারণে বাইরের দিকে বেশি সরে যায়, এই কারণে পদার্থটা প্রসারিত হয়। এই কারণেই মেইনলি কঠিন পদার্থের প্রসারণ ঘটে। যে কথাগুলো এখানে লেখা আছে দেখো, কঠিন পদার্থের বেলায় আন্তঃআণবিক বলের বিপরীতে অণুগুলোর আরো বর্ধিত শক্তিতে স্পন্দিত হতে থাকে, ফলে সাম্যাবস্থান থেকে অণুগুলোর সরণ বৃদ্ধি পায়। এটা সাম্যাবস্থান, স্থির হয়ে আছে, এটা সাম্যাবস্থান, কিন্তু এই তাপের ফলে কি হলো? সরণ বৃদ্ধি পেল, অর্থাৎ সরে যেতে লাগলো। এখন তাপমাত্রা বৃদ্ধির ফলে অণুগুলো যখন কাঁপতে থাকে তখন এই একই শক্তি নিয়ে কাঁপছে, একই শক্তি নিয়ে যতটা না ভিতরের দিকে আসে তার সাথে বাইরের দিকে বেশি অগ্রসর হয়, যার কারণে কিন্তু এটা প্রসারণ লাভ করে। তাহলে বুঝতে পারলে যে কঠিন পদার্থের মধ্যে কঠিন পদার্থ কেন প্রসারিত হয়। এটা কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন, তোমাদের অনেকবার এসেছে অনুধাবনমূলক প্রশ্নটা, যে কঠিন তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ কেন ঘটে।
ব্যাখ্যা করো। এই প্রশ্নটার উত্তর এটা। আমি এখানে শুধু কঠিন পদার্থের প্রসারণ লিখেছি, তোমরা এই উত্তরটা হবে তাপ প্রয়োগে কঠিন পদার্থ কেন প্রসারিত হয়, এটার ব্যাখ্যা হচ্ছে এটা। তাহলে বুঝতে পারলে কেন প্রসারিত হয়। এই যে আমি বললাম তাপ প্রয়োগে কঠিন পদার্থের প্রসারণ ঘটে, সব পদার্থেই ঘটে। আমরা এখন কঠিন পদার্থ নিয়ে আলোচনা করছি, এই জন্য কঠিনের কথা বারবার বলছি। এখন দেখো তাপ প্রয়োগের পরে বললাম প্রসারণ ঘটে। প্রসারণটা কেমন হবে? দৈর্ঘ্যের দিকেও হবে, প্রস্থেও হয়, আবার আয়তন। দৈর্ঘ্য প্রস্থ মানে হচ্ছে কি বলতো? ক্ষেত্রফল এবং তারপরে আয়তনও কিন্তু হয়। তাহলে দেখো তাপ প্রয়োগে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং তাপ প্রয়োগে এই যে বস্তু কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল সেটা আমরা কিভাবে পরিমাপ করব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটার একটা গাণিতিক সমস্যা তো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষায় আসে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করো, দৈর্ঘ্য প্রসারণ কত হবে। কাজেই দৈর্ঘ্য ক্ষেত্র যেটাই বলো না কেন, প্রসারণের মানটা তোমাদের বের করতে বলে। তাহলে সেটা কিভাবে হবে? দেখো এখানে একটা তার আমি চিন্তা করলাম, বা একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই সংজ্ঞাটা কিভাবে হবে, বা এটার ব্যাখ্যাটা যদি অনুধাবনমূলক হিসেবে আসে তাহলে এইভাবে লিখবে, আর যদি না আসে শুধু সংজ্ঞা আকারে লিখবে। আমি বলে দিচ্ছি কিভাবে অ্যান্সারটা করবে। কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে নির্দিষ্ট দিকে দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ হয় তাকে বস্তুটির দৈর্ঘ্য প্রসারণ বলে। তাহলে এটার উত্তরটা হয়ে গেল দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে, যে দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট দিকে যে প্রসারণ লাভ করবে একটা তাপ প্রয়োগের ফলে, সেটাই হচ্ছে বস্তুর দৈর্ঘ্য প্রসারণ। ধরো এখানে একটা বস্তু ছিল যার দৈর্ঘ্য ছিল কত বলতো? এটা তার আদি দৈর্ঘ্য ছিল L1, ঠিক আছে। এখন তাপ প্রয়োগ করার ফলে এটা দৈর্ঘ্য L2 হয়ে গিয়েছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কতটুকু? এতটুকু ছিল L1 আর এতটুকু মিলে হয়ে গেল কি L2। তাহলে L2 মাইনাস L1টা এতটুকুই তো তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাহলে ধরা যাক θ1 তাপমাত্রায় কোনো দণ্ডের দৈর্ঘ্য L1, তাপমাত্রা বৃদ্ধি করে θ2 হলে শেষ দৈর্ঘ্য হলো L2। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? L2 মাইনাস L1। এবং তাপমাত্রা বৃদ্ধি কত হলো? θ2 মাইনাস θ1। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এটা কি শব্দ শিক্ষার্থী? এটাকে আমরা বলি আলফা। তাহলে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। অর্থাৎ এটাকে কিন্তু অনেক সময় আমরা ডেল এল লিখতে পারি। ডেল মানে কি বলো তো? তোমরা অঙ্কে এটা শিখেছো, হায়ার ম্যাথে। ডেল মানে হচ্ছে পরিবর্তন, তাই না? এটাকে আমরা ডেল থিটা বলতে পারি। এটা দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল, এটা তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা। তাহলে বুঝতে পারলে এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে তোমাদের এইভাবে লেখা থাকবে, এটা দেখলে কিন্তু তোমাদের ভয় পেলে হবে না। এটা কিন্তু একই জিনিস শিক্ষার্থী। আমি এইভাবে লিখেছি যে L2 মাইনাস L1 মানেই কিন্তু ডেল এল, ঠিক আছে। আর L1 ব্র্যাকেটের মধ্যে θ2 মাইনাস θ1 মানে হলো তাপমাত্রার বৃদ্ধি, অর্থাৎ তাপমাত্রা কতটুকু পরিবর্তন হলো। তাহলে এটাকে আমি বাংলায় যদি লিখি যে দৈর্ঘ্য বৃদ্ধি, এটা কি বলতো? দৈর্ঘ্য বৃদ্ধি। আর এটা কি? আদি দৈর্ঘ্য, তাই না? তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য ইন্টু তাপমাত্রা বৃদ্ধি। এই যে তাপমাত্রা বৃদ্ধি, এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয়ের সূত্র। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো। আমি বলেছি এটাই সেই সূত্র, যে সূত্রের মধ্য দিয়ে তুমি প্রচুর গাণিতিক সমস্যা সমাধান করতে হবে আমাদের। এখন খেয়াল করো, দৈর্ঘ্য প্রসারণ সহগ আমি সংজ্ঞা বের করব। এই সহগের সংজ্ঞা বের করার জন্য আমাকে কতগুলো জিনিস ধরতে হবে। যদি আদি দৈর্ঘ্য L1 ইকুয়াল টু 1 মিটার হয় এবং তাপমাত্রা বৃদ্ধি θ2 মাইনাস θ1 ইকুয়াল টু 1K হয়, তাহলে এই সবগুলোর মান যদি আমি 1 বসাই, খেয়াল করো এটার মান আমি 1 বসালাম, তাহলে উপরে 1 থাকলো, নিচে এটার মান আমি কি বসাচ্ছি? এটার মান 1 বসাচ্ছি, তাহলে উপরে 1 নিচে 1, তাহলে 1 ডিভাইডেড বাই এটা কি হলো? L1 L1 এর মানও 1। তাহলে আলফা সমান সমান আমরা কি পাচ্ছি? আলফা সমান সমান পাচ্ছি L2 মাইনাস L1, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দেখো এই যে L2 মাইনাস L1 এটা যেহেতু পেয়ে গেলাম, তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা
কঠিন পদার্থের দ্বন্দ্বের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ওই দ্বন্দ্বের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তাহলে এটা কেন করলাম আমরা, যে আদি দৈর্ঘ্য এল এর মান 1 কেন ধরলাম আর তাপমাত্রার বৃদ্ধি কেন 1 ধরলাম? কারণ হচ্ছে দুইটা 1 ধরলে কিন্তু আমার আলফার মান ইকুয়াল টু L2 মাইনাস L1 আমি পাবো। এই কারণে কিন্তু এই দুটাকে আমরা 1 ধরেছি। এই কারণে কিন্তু সংজ্ঞাটাও হয়ে যাচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দন্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দন্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে, এটার সংজ্ঞা কিন্তু এই যে এটা। তাহলে শিক্ষার্থী তোমরা বুঝতে পারলে দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে। আর দৈর্ঘ্য প্রসারণ নির্ণয়ের যে সূত্র এটাও তোমাদের মুখস্থ হয়ে গেল। এই পোর্শনটা আজকের আলোচনার যে দৈর্ঘ্য কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগের যে ব্যাপারটা সেটা কিন্তু আজকে আলোচিত হলো। এটা নিয়ে আমরা গাণিতিক অঙ্ক করব পরে, এখন আমরা আগে শুধু আলোচনা করে যাব, ঠিক আছে? তাহলে আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী। এরপর আজকের আলোচনা আমার এখানেই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য বাড়ির কাজ আছে, একটু ভালো করে খেয়াল করো এবং খাতায় লিখে নাও। খাতায় লিখে নাও তোমাদের HW নাম্বার 17, ভালো করে লেখো 17। একটা প্রশ্ন হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ কেন হয়? কঠিন পদার্থের প্রসারণ কেন হয়, যেটা আমি এই যে এখানে বলে দিয়েছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এই উত্তরটাই লিখবে। আর একটা প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝো? অর্থাৎ এই যে দৈর্ঘ্য প্রসারণ আমি এখানে বলে দিয়েছি এটা দৈর্ঘ্য প্রসারণ, এবং এই যে সংজ্ঞাটা দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই দুইটা সংজ্ঞা শুধু লিখবে। এগুলো কিন্তু আমি লিখতে বলিনি, এগুলো শুধু ব্যাখ্যা। এগুলো যদি অনুধাবনমূলক আসে তখন এটা লিখতে হবে। তাহলে বুঝতে পারলে দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝো। এই দুইটা প্রশ্ন তোমাদের ফিজিক্স HW খাতায় তোমরা লিখবে এবং তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে ভবন 1-এ পাঠিয়ে দেবে। এই খাতাগুলো আমরা দেখব এবং এই খাতায় কিন্তু আমরা এবার নম্বর প্রদান করব। যেই নম্বরটা তোমার সিটি, ডায়েরি এবং শৃঙ্খলার নম্বর হিসেবে বার্ষিক পরীক্ষার মূল ফিজিক্স বিষয়ের সাথে যোগ হবে, যেটা কিনা তোমার মেধাস্থান নির্ণয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি তোমরা এবার HW করার গুরুত্বটা বুঝতে পারছো, কারণ এটার সাথে তোমার মেধাস্থানের একটা সম্পর্ক, খুব গভীর সম্পর্ক আছে। তাহলে খুব ভালো করে মনোযোগ দিয়ে তোমরা HW গুলো করবে এবং ভবনে পাঠিয়ে দিবে। আর যদি কেউ কোনো কারণে কোনো সপ্তাহে HW গুলো জমা দিতে না পারো, সেই HW গুলো করে রাখবে, পরে এক সময় একসাথে জমা দিবে, তাতেও কোনো সমস্যা নাই। আমরা সেটা দেখেও তোমাদের নম্বর প্রদান করব। তাহলে শিক্ষার্থী, এই যে পড়াগুলো আজকে দিলাম, এই পড়াগুলো ভালো করে মুখস্থ করবে, খাতায় লিখবে এবং বাসায় প্রতিদিন খুব ভালো করে লেখাপড়া করবে। এরপর আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।